দর্শক স্বাগত জানাচ্ছি ইয়াং নাইটে। আমি আশিকুর রহমান অপু আছি। আপনারা জানেন যে প্রতিদিনই আমরা নতুন তরুণদের হাজির করি। বাংলাদেশের বিভিন্ন সেক্টরে যারা বিভিন্ন রকম কাজ করছেন, সম্ভাবনা তৈরি করেছেন, নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন, সেরকম লোকদের নিয়ে আসি। আজকে যিনি আছেন তিনি আপনাদের বিশেষ করে ঢাকা শহরে যারা বসবাস করেন, রাস্তায় ফুটপাথে যখন হাঁটেন মাথার উপরে এক গাদা তার নিয়ে হাঁটেন, এই তারগুলোর জন্য দায়ী যারা, তাদের একজনকে আমি স্টোরিতে এনেছি। সাকিব আহমেদ, সিইও ইনফোলিংক লিমিটেড। সাকিব আহমেদ, স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। অর্থাৎ যে তারগুলো দিয়ে আপনার কর্পোরেট অফিসে, বাসা বাড়িতে ইন্টারনেট সরবরাহ করা হয়। অনেকে তো মোবাইলে ইন্টারনেট ব্যবহার করেন, কিন্তু যারা বাণিজ্যিকভাবে ইন্টারনেট ব্যবহার করেন তারা মূলত এরকম তার নির্ভর ইন্টারনেটের উপর নির্ভরশীল। ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশে বৈধ, উনি বলছিলেন কিছুক্ষণ আগে, 1700-র বেশি, এবং অবৈধও আছে অনেকে। তো এই 1700-র বৈধ যারা আছেন তাদের একটি ইনফোলিংক লিমিটেড, তার সিইও খুব কম বয়সে একটি প্রতিষ্ঠান চালাচ্ছেন, ব্যবসা করছেন। তাকে ডেকেছে, তার গল্প শুনবো। একই সাথে আমরা শিরোনাম দিয়েছি চাকরি না ব্যবসা। আপনি কম্পিউটার বিজ্ঞানে পড়েছেন, এআইইউবিতে পড়েছেন, এবং এখন ব্যবসা করছেন। কেন ব্যবসা বেছে নিলেন? প্রথম থেকেই ইচ্ছা ছিল নিজে কিছু করার। বাবার বিজনেস ছিল, ছোটকাল থেকেই বাবাকে ব্যবসায়ী হিসাবে দেখছি। তো যখন বড় হলাম, ব্যবসা ছাড়া আসলে অন্য কিছু মাথায় তেমন একটা ছিল না। তারপরও পাশ করার পর আমি একটা চাকরি ইন্টারভিউ দিয়েছিলাম, চাকরিটা পেয়েছিলামও, কিন্তু করা হয় নাই। প্রথমেই ব্যবসাতে ঢোকা হয়েছে। আর আমার যে পার্টনারের সাথে মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে যখন আমরা এসে পড়ছি, আমরা এটা শুরু করতে পারছি আর কি। আলহামদুলিল্লাহ, প্রথম দিকেই ভালো ফলাফল পাইছি, যার জন্য লেগে থাকতে হয়েছে। আস্তে 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 এটা গ্রো করে গেছে। কখনো চাকরির কথাটা মাথায় আসে নাই। এটা কি ব্যবসায়ী পরিবারের সন্তান জন্য ব্যবসাটা প্রেফার করেছেন? আমার মনে হয় না ওরকম কিছু। ব্যবসায়ী পরিবার সন্তান হিসাবে আমি হয়তো ব্যবসাটাকে একটু বুঝতে পারছি, ছোটকাল থেকে আমি যেহেতু দেখে বড় হয়েছি। কিন্তু ওইটা কোনো আমার মনে হয় না বড় ব্যাপার। কেউ যদি চায় যে চাকরি পরিবার সন্তান, কিন্তু আমার মনে হয় যে আমি পারবো, সে চাকরি পরিবার থেকেও আসতে পারে। এটার সাথে এটার কোনো রিলেশন নেই। আমাদের যারা চাকরি না ব্যবসায় দ্বিধাদ্বন্দ্বে ভোগেন, তারা ভাবেন যে ব্যবসা করতে একটা মূলধন প্রয়োজন হয়, সেই সাহায্য নিশ্চয়ই পরিবার থেকে পেয়েছেন। সত্যি কথা বলতে আমি ওই সাহায্যটা পাই নাই, যার জন্যই আমাকে পার্টনার বা ইনভেস্টর, যেভাবেই বলেন না কেন, ইনভেস্টরের সাথে কাজ করতে হয়েছে। যার জন্য হয়তো একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে এসেই বিজনেসটা চালু করতে হয়েছে। এখন পর্যন্ত আমি আমার পারিবারিক আর্থিক সহায়তা ছাড়া আমি পারিবারিক আর্থিক সহায়তা ছাড়া আগে যতটুকু আগেছি অতটুকু করছি। আল্লাহ জানে নেক্সট পরবর্তীতে কি হবে, তা আশা করছি কখনো লাগবে না। আমরা উদ্যোক্তা বলি নানা রকম, হয়তো ঠিক ব্যবসার তো অনেক রকম ধরন আছে। কেউ কেউ নিজেরা প্রডিউসার হয়ে যান, প্রডিউস করেন। বাংলাদেশে বা সাবকন্টিনেন্টে একটা চাকরির প্রবণতা গত 200 বছর ধরে, আমরা বলি ব্রিটিশদের চাকর তৈরির যে একটা ফর্মুলা, সেটা খুব ভালোভাবে কার্যকর হয়েছে। কিভাবে দেখেন বিষয়টাকে? চাকরিকে আসলে ছোট করে দেখার কিছু নাই। এটা চাকরিটাও একটা ভালো জিনিস, কারণ সবাই যদি ব্যবসা করে চাকরি করবে কে? তবে আমি মনে করি পাশ করার পরে যদি কারো কোনো সুযোগ থাকে বা একটু যদি সাহসের দরকার হয়, সাহসটা শুধু হইলেই হয়। এইরকম সিচুয়েশনে তার ব্যবসার দিকে একটাবার অ্যাটলিস্ট ট্রাই করা উচিত। কারণ যারা বিজনেস করতেছে সবাই তো আর লসে নাই, সবাই তো লসে চলে যায় নাই, অনেকেই ভালো করতেছে। হ্যাঁ, অনেকের অবস্থা হয়তো খারাপ হয়েছে, কিন্তু ওই যে একটা যে আফসোস থেকে যাবে দিন শেষে, যে হয়তো আমি ব্যবসা করলে আরো ভালো কিছু করতে পারতাম, ওই আফসোসটাকে কিন্তু আপনি এখানে শেষ করতে পারেন। যে না, আমি ফার্স্টে একটা করি, 1 বছর 2 বছর কষ্ট করি, যদি উঠে গেল তো উঠে গেল, না হলে আমি পরে চিন্তাটা করি। কারণ আমরা কিন্তু দেখেন ইউনিভার্সিটিতে 4টা বছর দেই, অনেকে হয়তো আরো বেশি সময় দেয়। তো ওই 4টা বছরের পরে আরো 1টা বছর বা 2টা বছর দিলে আমার মনে হয় না খুব একটা বড় সমস্যা। হয়তো দেওয়া যায়, অনেকের হয়তো দেওয়া যায়ও না, আমি তাদেরকে ওই করে ছোট করে কথা বলতেছি না, অনেকের হয়তো সম্ভবই না, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু অনেকের আছে যে হ্যাঁ, আর 2টা বছর হয়তো আমি ইনভেস্ট করতে পারবো। 2 বছর কিন্তু ওর চাকরি খুঁজতে খুঁজতে লেগে যায়। 1 বছর 2 বছর দেখা যায় চাকরি খুঁজতেছি, নষ্ট করতেছি। ওই টাইমটা যদি কাজে লাগে একটা বিজনেস দাঁড়া করাইতে পারে। কিন্তু এই টেস্ট ট্রান্সমিশন, অর্থাৎ আমি চাকরিও করতে পারি, ব্যবসাও করতে পারি, আমি দেখবো ব্যবসাটা করতে পারি কিনা, এরকম এটা হাফ হার্টেড ডিসিশন কিনা, এবং এভাবে আসলে ব্যবসা শুরু যায় কিনা আদৌ? না, ভালো বিজনেস প্ল্যান না থাকলে বা ওইভাবে যদি নিজেকে প্রস্তুত মনে না হয়, তাহলে ব্যবসাতে না আসা ভালো। কারণ ব্যবসা করা মানেই যে লাভে যাবে তাও কিন্তু না। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে 1 বার 2 বার 3 বার পর্যন্ত খুবই ভয়ানক, খুব ভয়ানক ব্যাপার হয়ে দাঁড়ায়। ইভেন আর কি আমি যে ইনভেস্টর নিয়ে শুরু করছি, আমাদেরও এরকম হয়েছে যে মাঝখানে 2 বার 3 বার
পথ চলা থেমে যাবে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। তারপরও আলহামদুলিল্লাহ আমরা রিকভার করে উঠে সামনে আগাইছি। তো সবার জন্য হয়তো ওই পরিস্থিতি দাঁড়ায় না, ডিসিশনটা কঠিন, যার জন্য নিজের আত্মবিশ্বাসটা দরকার। যদি কারো এরকম থাকে যে হ্যাঁ আমি পারবো, আমি বিশ্বাস করি আমি পারবো, আমি ধাক্কা খাইতে রাজি আছি, আমি ভাই তারপরও ছাড়বো না, হাল ছাড়বো না, ওই রকম চিন্তাধারা না থাকলে আমার মনে হয় না যাওয়া ভালো। কিন্তু যদি কেউ শুধু সাহসের অভাবে যে না আমার বিশ্বাস আছে আমি পারবো, সাহসটা করতেছি না, আমি ওদেরকে সাহস দিতে চাই ভাই করো। না করলে হবে কিভাবে? কারণ আমি এখন যেমন আমি বিজনেস করতেছি আলহামদুলিল্লাহ, একটা তো বলবো যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আরেকটা কিন্তু আমি বলবো যে আমার উসিলায় যেমনি হোক আল্লাহ আরো কিছু পরিবারকে, ওনার পরিবারের আর কি একটা ছোট হইলেও রোজগার হচ্ছে। তো আপনি কেন ওই জায়গাটাতে যাবেন না? মানুষ মানি তো এরকম না যে শুধু আমি খাবো আর আমার পরিবার খাবে। মানুষ মানি তো এটা আমি যদি কোনো সুযোগ থাকে ওই জায়গায় আরো কয়েকজনকে কোনো ব্যবস্থা করে দিলাম, যেটা আপনি ব্যবসাতে পারবেন। যখন আপনি ব্যবসা করবেন তখন আপনি নিজের পাশাপাশি আরো কিছু পরিবারের জন্য কিছু একটা করার ব্যবস্থা আছে আপনার কাছে, এবং হয়তো সবকিছু না হলেও আপনি একটু বেশি পরিবর্তন করতে পারবেন। আর যখন আপনি চাকরি করবেন, মোস্ট অফ কেসেই দেখা যায় যে চাকরি করলে আপনাকে নিজেকে নিয়ে চিন্তা করতে হবে, নিজের পদোন্নতি নিয়ে চিন্তা করতে হবে। অনেক ক্ষেত্রে আমরা দেখছি চাকরিতে সন্তুষ্ট না, বসদেরকে বা সিনিয়রদেরকে বিভিন্নভাবে করতেছে যে ওরা আমাকে এইভাবে চাপে রাখে ওইভাবে চাপে রাখে, মানে একটা অসন্তুষ্টি আমি অনেকের মাঝেই দেখছি। আবার হ্যাঁ অনেকে বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি, বাট যদি বিজনেস করেন আপনিই তখন বস, আপনার হাতে সুযোগ আছে আপনার নিচে যারা আছে অ্যাটলিস্ট ওদেরকে ভালো রাখার। তো এই জায়গা থেকে আমি অবশ্যই আমি নিজে ব্যবসা সিলেক্ট করছি, আমি ব্যবসাকে প্রাধান্য দেবো। যদিও অনেকটা উত্তর পেয়েছি, তবে চাকরি কারা করবে, ব্যবসা কারা করবে? আপনার চোখে কাদের চাকরি করা উচিত, কাদের ব্যবসা করা উচিত? আমি বলি যে প্রত্যেকটা মানুষেরই 3-4টা গুণ থাকা দরকার। এর মধ্যে একটা হলো পরিশ্রমী হইতে হবে। যেমন এটার কোনো আর কি অল্টারনেটিভ আমি জানি না, দেয়ার ইজ নো শর্টকাট, কোনো শর্টকাট নাই, আপনাকে পরিশ্রম করতেই হবে। আপনি যদি বলেন রাত 1টা 20-এ আমি কি করতেছি, আমি বলবো আমি ব্যবসা করতে আসছি, ইভেন আপনি চাকরি করতে আসছেন। তো পরিশ্রমটা ব্যবসা চাকরি দুজনের জন্য দরকার। সততা, এইটাও আপনার আর কি সততার, আমার মেন্টর আছে উনি বলে, আমার ইনভেস্টরই বেসিক্যালি আমার মেন্টর, তো উনি যেটা বলে যে সততা জিনিসটা এরকম, এটা 99 ভাগ হইলেও হবে না, এটা 100 ভাগ হইতে হবে। 99 ভাগ হলে সততা থাকে না, 99 ভাগ হইলেও আপনার ভেজাল সততা ঢুকে থাকে গেল, না, আপনার ভেজাল আছে। তো আপনি যেটা করতেছেন আপনার কর্মস্থলে আপনাকে 100% আপনাকে সততা থাকতে হবে। এইটার পাশাপাশি অবশ্যই আপনার আত্মবিশ্বাস থাকতে হবে, আপনাকে বুঝতে হবে আমি পারবো, আমি করব, কমপ্লেনের জায়গাটা থাকবে না। এই 3টা জায়গা যদি আপনার ফুলফিল থাকে, আত্মবিশ্বাস, সততা, এবং আপনি যদি মনে করেন আমি পরিশ্রমী, আমি হার মানতে রাজি না, তাহলে আপনাকে ব্যবসার জন্য মোস্ট ওয়েলকাম। কিন্তু আপনার যদি মনে হয় না এই 3টাতে কোনো জায়গায় একটু প্রবলেম আছে, তাইলে আমার মনে হয় না ব্যবসা আপনার জন্য। ব্যবসা তো করবেনই না, চাকরিতেও করার আগে যতটুকু পারেন ওটা রিকভার করে আসেন। আচ্ছা, আপনি বলছেন যে এই জায়গাগুলোতে 100-তে 100 না হলে নেবার মানসিকতা সহ ব্যবসা আসতে হবে, ব্যবসা আসতে হবে, না হলে আসলে কঠিন হয়ে যাবে। বাংলাদেশ মানে আমরা যতই বলি যে আমরা এগুচ্ছি, কিন্তু এখনো অনেকটাই দরিদ্র দেশ, অনেকটাই করাপ্ট দেশ, বিভিন্ন জায়গায় দুর্নীতি হয়। বিভিন্ন জায়গায় ব্যবসা করতে গেলে এই দুর্নীতিগ্রস্ত একটা পরিবেশ, কি সরকারি কর্মকর্তা থেকে শুরু করে পাড়ার মাস্তান, কতটা কম্প্রোমাইজ করতে হয় ব্যবসায়ীকে? সত্যি কথা বলতে এখনো কম্প্রোমাইজের জায়গাটা আছে, এখনো আমাদের কিছু কিছু সেক্টরে ভালোই কম্প্রোমাইজ করতে হচ্ছে, কিন্তু এটা ডিপেন্ড করে আপনি কোন ধরনের কাজ করতেছেন। এটা কি সততার ক্ষয় বলবো? সততার ক্ষয় ব্যবসায়ীদের বেলায় বলা যাবে না, কারণ অ্যাকচুয়ালি আমাদের যেই জায়গায় আমাদের একেবারে না করলেই না, ওইটা ছাড়া আমরা ওই রকম কোনো সিচুয়েশনে আমরা যেতে চাই না। হ্যাঁ কিছু কিছু ব্যবসায়ীও আছে যারা কিনা ঝামেলাগুলো করতেছে বা যোগ সহজে কাজ করতেছে, ওদেরকে অ্যাকচুয়ালি আমি পার্সোনালি ওদেরকে আমি ব্যবসায়ী হিসাবে ব্যবসায়ী হিসাবেই ধরি না। ওরা একটা সময়ের জন্য আসে, সময়ের জন্য কিছু লোককে হাত করে, সময়ের জন্য কিছু দূর আগায়, আবার একটা সময় পরে ওরা পড়ে যায়, ওরা কিন্তু ব্যবসায়ী কিন্তু তারা কিন্তু কোটিপতি, কেউ কেউ টাকার বান্ডেল সহই বসবাস করে। দেখেন কোটিপতিটা হওয়া যদি একমাত্র গোল হয় তাহলে ওরা হয়তো সাকসেস। আমার জীবনে কোটিপতি হওয়া একমাত্র গোল না, আমার জীবনের গোলটা আমার রিসপেক্ট পাইতে হবে, আমাকে একটা জায়গায় চলতে হবে। আমি যেটা বিশ্বাস করি যে আমি যদি রিসপেক্ট না পাই, ওই টাকা আমার কোনো মূল্যায়ন করে না, ওই টাকা দিয়ে আমার কোনো লাভ নাই। যেমন আমি নিজে দেশ ছাড়ি নাই, আমাকে দেশ ছাড়ার জন্য চারপাশের অনেকেই অনেক বলছে যে তুমি দেশ ছেড়ে চলে যাও, বাইরে গেলে ভালো করবা, এখানে ভালো করতেছো এখানে আরো ভালো করবা, অনেক কিছু হয়েছে। আমি নিজের দেশ ছাড়ি নাই, কারণ আমার একটাই মতামত ছিল যে হ্যাঁ আমি যদি দেশে থাকি দেশেই ভালো করতে পারবো, আমার ওইখানে যাওয়ার দরকার নেই। মানে পড়াশোনা যখন
শেষ পর্যায়ে কিংবা পড়াশোনা চলতেছে তখন একটা চাপ থাকে যে দেশের বাইরে গেলে আরো ভালো পড়া, আরো ভালো। আরেকটা চাপ থাকে বিয়ের চাপ, যদিও আপনি সেটা করে ফেলেছেন। না আসলে আমার ফ্যামিলি থেকে বিয়ের চাপ ছিল না না, আমি নিজেই করছি। আমি একটু অন্যরকম প্রশ্ন করতে চাই, যেহেতু আপনি বিয়ে করে ফেলেছেন বা সংসারের জীবন আছে, আপনার জন্য নয়, একজন তরুণ শিক্ষার্থী সে যখন, বিশেষ করে সে যদি ছেলে হয়, জি। পুরুষ হয়, তার উপর একটা চাপ তৈরি কিছু হয়। pressure সেটা তৈরি হচ্ছে হয়। সে কি করে, ধরেন আপনি কেবল অপারেটর সার্ভিস প্রোভাইড করেন, ইন্টারনেট সার্ভিস ইন্টারনেট বা কেবল বা কিছু একটা প্রোভাইড করছেন, কেবল ইন্টারনেট কেবল ইন্টারনেট প্রোভাইড করছেন। আমি ধরেন টমেটোর ব্যবসা করছি, জি। টমেটোর ব্যবসা করে আমি সৎভাবে ভালো ব্যবসায়ী একসময় হতে পারবো, কিন্তু আমার পরিচয় হচ্ছে টমেটো ব্যবসায়ী। বিয়ের বাজারে আমার পরিচয়টা কতটা জুৎসই? আচ্ছা এই জায়গায় আমি একটা এক্সাম্পল দিই। আমাদের নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর ছিল একজন, আমি যদি প্রবলেম না হয় নামও বলতে পারি, শওকত ভাই আর কি। তো ওনার 3বার বিয়ে ভাঙছে। কারণ কি, যখনই উনি বিয়ের জন্য যায় আগায়, ওই যে যেই ওয়ার্ডটা আপনি ইউজ করলেন কেবল অপারেটর, তো দেখা যায় অনেকেই এরকম ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কেবল অপারেটর খুব বেশি পার্থক্য নেই, করার দরকারও নেই আমাদের। মোটামুটি একই কাজ করি আমরা। হ্যাঁ। তো যখন এরকম তখন অ্যাকচুয়ালি আর কি পাত্রীপক্ষ এটাকে হয়তো খুব নেগলেক্টলি দেখতো, হয়তো ওটা বুঝতে পারে না যে এটা কোন ধরনের ব্যবসা বা এটা একটা ইঞ্জিনিয়ারের কতটুকু ক্যাপাবিলিটি লাগে করতে, এটাও হয়তো ওদের আন্ডারস্ট্যান্ডিং এ নাই। তো যখনই শুনতো যে কেবল অপারেটরের ব্যবসা, আরে ডিশের লাইনে ব্যবসা করে, এই ছেলের সাথে বিয়ে দিব না। তো এইরকম করে ওনার 2-3টা বিয়ে কিন্তু ভাঙছে, মানে আগাই নাই আর কি। এর পরবর্তীতে যে এটা ফেস, অনেকের চাকরি খোঁজার কারণ কিন্তু এটা হতে পারে, উনি কোথায় কাজ করেন, ইউনিলিভারে কাজ করেন, কোথায় কাজ করেন, গ্রামীণফোন রবিতে কাজ করেন। এই জায়গাটাতে আমি বলবো এটা আসলে আমাদের প্রবলেম, মানে আমাদের সমাজের প্রবলেম। আমরা যদি ওইভাবে চিন্তাটা না করি, কাজকে কাজের মতো করে দেখি, তাহলে আমার মনে হয় না এটা কোনো বড় ইস্যু। মানে এই সমস্যাটার জন্য কি আমরা পিছিয়ে যাচ্ছি না টোটাল? অনেক পিছিয়ে যাচ্ছি, অনেক পিছিয়ে যাচ্ছি। এর পিছনে মূল কাজ যদি এখন কাউকে করতে হয়, সেটা হলো পরিবারকে করতে হবে। কারণ প্রথম চাপটাই হলো পরিবারের। অমুকের ছেলে কি করতেছে, তুমি কি করতেছো, ও তো এটা হয়ে গেছে, ও তো এখানে চাকরি নিয়ে নিছে, তুমি কি নিছো, ও তো মাল্টিন্যাশনালে কাজ করে। আপনার এই কথা শুনে অনেক বাবা মা হয়তো টেলিভিশনের পর্দায় আপনাকে দেখছে আর বলছে যে আমার ছেলের বিয়ে আমি কই দিব, আপনি এসে দেখবেন নাকি? হ্যাঁ, আপনি বলার কে? এই জায়গায় আমি আরেকটা বলবো যে তো এই সিচুয়েশনটা থেকে অ্যাকচুয়ালি আমার মনে হয় পরিবার যদি ঠিক থাকে, সাথের লোকগুলা যদি হেল্প করে সাপোর্ট দেয়, তাহলে একটা যে কোনো ছেলে ডিসিশন নিতে পারে, ওকে আমি কালকে মুচির একটা স্টার্টআপ বানাবো, আমি নতুন কিছু করবো যেটাখানে জুতা মোছা হবে, আমার হয়তো মুচি বলবে, বাট আমি সাহস করে এটা আগাবো। এইটা পরিবার থেকে না আসলে কঠিন হয়ে যাবে। তারপরেও পরিবার যে সব দিচ্ছে তাও না, যে আছে তার সাহসের একটা ব্যাপার আছে, ওরও সাহস করতে হবে যে হ্যাঁ আমিও সাহস করে যাব। যেমন আমি যখন ইউনিভার্সিটিতে পড়বো, আমার চয়েস ছিল কম্পিউটার সায়েন্স। আমার বাবা বলে সবাই ব্যবসা করে, তুমি বিবিএ পড়ো। বিবিএ সমস্যা না, সমস্যা হইলো আমার পছন্দ কম্পিউটার সায়েন্স। তো আমি আলহামদুলিল্লাহ আমার বাবাও বুঝতে পারছে, আমিও বুঝাইতে সক্ষম হয়েছি যে না আমি এটাতে ভালো করবো, এটা আমার প্যাশন, এটাই আমার জন্য ভালো হবে। তো পরবর্তীতে আমি করতে পারছি। কিন্তু অনেকেরই শুনি যে আমি সেই গার্ডস নেই। ত্রিপলি পড়ি, কেন পড়ি, আব্বা বলছে পড়তে, আম্মা বলছে পড়তে, কেন পড়লা, আমি তখন বলতে পারি নাই বা বুঝাইতে পারি নাই। এখন এসে হয়তো একটা চাকরির জন্য একটা সংকটে পড়তেছে। এই ধরনের প্রবলেম কিছু তৈরি হচ্ছে। তার মানে এই না যে ও নেক্সট স্টেপে যে ভালো কিছু করবে না। কেন করবে? আমি যেটা বিশ্বাস করি যে আমি সবাই জন্মাইছি এবং পড়ালেখা করতেছি এই জীবনটাকে সার্থক করার জন্য। এইখানে আপনি কিংবা আমি ইঞ্জিনিয়ার কিংবা ডক্টর হইতে জন্মাই নাই, মানে আমার জন্মের একটাই উদ্দেশ্য না আমি ডাক্তার হব। আবার এই এরকম সিনেমা গল্পের বই কিন্তু খুব গোগ্রাসে পড়ছে, দেখছে, 3 ইডিয়টস দেখে কান্নাকাটি করছে, কিন্তু ছেলেকে কিন্তু ইঞ্জিনিয়ারই বানাবে। এক্স্যাক্টলি। আচ্ছা ওই আরেকের জায়গাটা ফেরত আসি, ওই যে যোগ্যতা, আমার ছেলে মেয়ের বিয়ে হবে, যোগ্যতা কি? আপনি বলার কে? হ্যাঁ হ্যাঁ আপনি বলার কে? এই জায়গায় একটা আর কি, আমি জানি না অনেকে হয়তো ভালোভাবে নিবে না, আমাদের দেশে একটা যোগ্যতা কাউন্ট করা হয় ছেলে বিদেশ থাকে। এটা আমি ঠিক জানি না এটা কিভাবে ওনারা যোগ্যতা কাউন্ট করে। আমাদের যোগ্যতাটা কাউন্ট করা উচিত ছেলে কি করতেছে, ছেলে অনেস্ট কিনা, ছেলে কতটুকু রিলেভেল, স্টেবিলিটি কতটুকু, ওইগুলোর উপর। বাংলাদেশে সফল হতে পারবেন, বাংলাদেশে সাফল্য পাওয়া সম্ভব এমন ব্যক্তিরা কি দেশ ছেড়ে চলে যান? সংখ্যাটা কিরকম? অনেক বেশি। আপনি যদি না, আমি বলছি যে বাংলাদেশেই তিনি ব্যবসা করে সফল হচ্ছেন বা শিক্ষকতা করে সফল দেখেন, উনি হচ্ছেন। তো বাংলাদেশে ট্রাই করতেছে না, সত্যি কথা। আপনি ওই আমি আবার আমার মেন্টরের কাছে চলে যাচ্ছি। আমার মেন্টর যেটা বলে যে তোমরা যদি সবচেয়ে শিক্ষিত ছেলে দেখতে চাও, সবচেয়ে ভালো ছেলে দেখতে চাও, কোথায় পাবা? আমেরিকান এম্বাসির লাইনে পাবা। প্রতিদিন সকাল 7টা থেকে ভিড় জমায়ে রাখছে, ইন্টারভিউ দিবে,
দেশ ছেড়ে পালাবে। এবং আপনি স্ট্যাটিস্টিক্স দেখেন, আমি যতদূর জানি আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করছেন, তো আপনি স্ট্যাটিস্টিক্স দেখেন যে ঢাকা ইউনিভার্সিটি কতজন টিচার এখন দেশের বাইরে আছে, কতজন শিক্ষার্থী যারা ফার্স্ট সেকেন্ড থার্ড বা 10 মধ্যে ছিল তারা কতজন এখন দেশে আছে। এরা থাকলে যেই কোনো সেক্টরেই থাকতো, যেইভাবেই থাকতো, আমাদের দেশ কি আগাইতো না? আমি যেটা বিশ্বাস করি, আমরা তো জায়গা তৈরি করে দিচ্ছি খারাপ লোক ঢোকার। আপনি যদি আমি যেটা বিশ্বাস করি, আমি মনে করি আমি একজন অনেস্ট ব্যবসায়ী, অনেস্ট জায়গায় কাজ করতেছি। আমি যেটা থাকবো না, আমি যদি এখানে না থেকে আমি যদি আজকে দেশের বাইরে যাই, এই পজিশনটা তো খালি থাকতো। এই জায়গায় আমার থেকে একজন কম কোয়ালিটির লোক এসে ইনফোলিংক হয়তো তৈরি হতো না, অন্য কোনো কোম্পানি তৈরি হইতো, কিন্তু ওই কাস্টমার গুলো তো সার্ভ হইতো, একজন অসৎ লোক ঢুকতে পারতো। তো আমি কিন্তু জায়গা করে দিতাম। তো যারা আমাদের ভাইয়েরা বাংলাদেশটা ছেড়ে চলে যাচ্ছে, ওনারা হয়তো জায়গাটা করে দিচ্ছে একটা খারাপ লোকের এখানে ঢোকার, যার জন্য দেশটা আজকে খারাপ। কিন্তু আমরা যদি সবাই মরি, কিন্তু তাদের বক্তব্য হচ্ছে আমি তো ভালো থাকবো। এখন আর কি খারাপ ভাবে বলতে গেলে দেশে থেকে খারাপ নিজের জন্য আর নিজের পরিবারের জন্য কিন্তু পশু পাখিও চিন্তা করে। আপনি যে মানুষ, ওই ডিফারেন্সিয়েটটা তো করতে হবে। মানুষ ডিফারেন্সিয়েট করতে গেলে আপনাকে অবশ্যই আরেকজনের জন্য চিন্তা করতে হবে। আমাকে যখন কেউ বলে তুমি দেশের বাইরে যাও নাই কেন, ভালো অপরচুনিটি পাইছো, যাও এটাতে, আমি শুধু একটা কথা বলি যে দেখেন এখানে আর কি মিথ্যা কথা না বা আবেগের কিছু নাই। আমি মারা যাব, আমার বাবা মাও মারা যাবে, কিন্তু যদি আমার বাবা আমার আগে মারা যায়, ওনার বেডের পাশে রক্তের ব্যাগটা আমি নিয়ে দাঁড়াইতে চাই। হয়তো আমি দেখবো মারা যাচ্ছে, কিন্তু আমি ওই বিদেশ থেকে বৈশাখ কানতে পারবো না যে ভাই বন্ধু দেখ আমার বাবার এক ব্যাগ রক্ত দেওয়া যায়। সে গেল বিদেশে গেলে হয়তো নিজের পরিবার পালতে পারতেন ভালো করে, এখন দেশের কতগুলো পরিবার ইনফোলিংক পালছে। আলহামদুলিল্লাহ দেশের আর কি আমাদের অনেকগুলো ব্রাঞ্চ। আমার যে ব্রাঞ্চটা, আমি যে কর্পোরেট সেক্টরটাতে দেখি, এইখানে আলহামদুলিল্লাহ 60টা পরিবার হয়তো আমরা পালতে পারতেছি। 2013 সালে ইনফোলিংকে যাচ্ছে, 2011-তে 2011 সালে 2011 জানুয়ারি। এখন কয়েকটি ব্রাঞ্চ খুলে কাজ করছেন, অনেকে প্রোভাইড করছেন। আমরা একটু আপনার কাজ নিয়ে একটু কথা বলতে চাই। আমাদের অভিযোগ, রাস্তায় হাঁটতে গেলে মাথার উপর তারের জঞ্জাল, আমাদের দেখতে ভালো লাগে না। আমারও ভালো লাগে না। আমি যখন সকালবেলা আমার মেয়েটাকে ঘুম থেকে তুলে, আমার 4.5 বছরের একটা মেয়ে আছে আর কি, 4 বছর 7 মাস, তো বাবুকে নিয়ে যখন আমি ঘুম থেকে উঠে স্কুলে যাই, খুব বেশি দূরে না, জাস্ট আমার 5-7টা বিল্ডিং দূরেই আমার স্কুলটা। তো আমি ওইখানে আমার অনেকগুলো রাস্তায় তারগুলা কাটা ছিঁড়ে পড়ে আছে, ডাস্টবিন আছে, মানে আমার হাইটা যেতে খুব কষ্ট হয়, আবার গাড়ির রাস্তা না। তো আমি কি করি, বাবুকে কোলে নিয়ে ওই জায়গাটুকু একটু বাইপাস করে রাস্তাটা ক্রস করে পার হই। আমার নিজেরও খারাপ লাগে। প্রবলেমটা কোথায়? প্রবলেম হলো এই তারগুলা কিন্তু আমাদেরকে ইনভেস্ট করতে হয়েছে, আমরা টাকা দিয়ে কিনেছি, হালাল টাকা তারে খরচ করেছি। এটা আমাদের করার কথাই না। আমাদের ইনভেস্টমেন্টটা অনেক কমে যেত যদি আমরা পলিসিগত কারণে আরেকটু উন্নত হইতাম। আমাদের এখন বর্তমানে এনটিটিএনের সংখ্যা, মানে এনটিটিএন হলো যারা ট্রান্সমিশন করছে, তারটা যাদের টানার কথা, ওইরকম কোম্পানি হলো 5টার মধ্যে 3টা হলো সরকারি, 2টা হলো বেসরকারি। সরকারিদের সার্ভিস তুলনামূলক বেসরকারি থেকে একটু কম ভালো হয়, তো আমাদের বেসরকারির সাথেই কাজ করতে হয়। কিন্তু দেখা গেছে যে বেসরকারি যে 2টা কোম্পানি আছে, ওদের যেরকম আর কি গাইডলাইনে ছিল যে প্রতি বিল্ডিং এর নিচে নিচে কেবল চলে যাবে, এখন পর্যন্ত কিন্তু ওটা হয় নাই। মানে এই 5টা প্রতিষ্ঠান সরকারি বেসরকারি না করি, বাংলাদেশে কত শতাংশ বিল্ডিং এর নিচে কেবল যেতে পেরেছে বলে আপনার ধারণা? এখন পর্যন্ত আসলে পুরো বাংলাদেশ যদি হিসাব করেন, এটা 0%-এর নিচে। ঢাকা 0% মানে 1%-এর নিচে। এটার মধ্যে এখন শুধুমাত্র একটা জায়গায় চলে গেছে, আমরা যতদূর জানি যে মহাখালী ডিওএইচএস এর নিচে তার গেছে, কিন্তু উপরেও তার আছে। কারণ হলো নিচের তারটা প্রপারলি মেনটেন্ড হচ্ছে না। ইভেন আমাদেরও কিছু কানেকশন ছিল নিচে আন্ডারগ্রাউন্ডে, কিন্তু ওই তারগুলো দেখা যাচ্ছে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, ইলেকট্রিসিটির প্রবলেম করতেছে, যার জন্য একটা একটা করে আমাদের কাস্টমারগুলো চলে গেছে। তো যার জন্য ওই মহাখালী ডিওএইচএস এর নিচে আছে, বাট এখনো অ্যাক্টিভ না। তবে আমি যতটুকু শুনেছি বনানী গুলশান ভেরি সুন চালু হবে। তো পুরো বাংলাদেশের তুলনায় এতটুকু জায়গা আসলে এটা মাটির নিচে যেতে আসলে কি রকম সময় লাগা সম্ভব, নাকি ঢাকার যে অবকাঠামো তাতে সম্ভবই না? আমার মনে হয় এই জায়গাটাতে আমাদের একটা সেন্ট্রাল একটা জায়গা তৈরি করতে হবে। কারণ আমাদের সিটি কর্পোরেশন আলাদা করে রাস্তা কাটে, আমাদের সড়ক বিভাগ আলাদা করে কাটে, গ্যাস আলাদা করে কাটে। তো সবাই যখন আলাদা আলাদা কাজ করে তখন কিন্তু ওই জায়গাটা তৈরি হয় না। মানে বেসরকারি কোম্পানিগুলো এমনি একটু প্রেসারে থাকে সরকারি কোম্পানির কাছে। যখনই ওরা তার কাটতে যায় বা আন্ডারগ্রাউন্ড করতে যায়, প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা পারমিশন নিয়ে আসতে হয়। ওইটা দেখা যায় সমস্যাপেক্ষ ব্যাপার হয়। যখনই আপনি টেলিযোগাযোগ বলতেছেন, আপনার
এটিএন নিউজও কিন্তু এখন যদি ইন্টারনেট চলে যায় আপনি ব্রডকাস্ট করতে পারবেন না, একটা জায়গায় যেয়ে থেমে যাবে। তো আমাদের কাজটা এতটাই জরুরি যে এটা সাথে সাথে না করলে হচ্ছে না, ডিসিশনটা সাথে সাথে নিতে হয়। তো যখনই ওই কোম্পানিগুলো, বেসরকারি কোম্পানিগুলো দেখা যাচ্ছে সরকারি কোম্পানিগুলো আর এতগুলো কোম্পানির সাথে মার্চ করে কাজ করতে যায়, ইটস গেটিং ডিফিকাল্ট। না, আপনারা যারা সার্ভিস প্রোভাইড করছেন তারা এই যে 5টা প্রতিষ্ঠান তাদের সাথে সংযোগ রক্ষার দায়িত্বটা তো আপনাদেরও হওয়া উচিত। আমরা তো করছি, আমরা তো ওদের সাথে বিজনেস করছি, একেবারে বিজনেস করছি না তারা, আমাদের মোটামুটি সবার সাথে বিজনেস আছে। কিন্তু ধরেন আমি এটিএন নিউজে আসবো, আমার কেবলটা লাস্ট মাইল আপ হচ্ছে ধরেন কারণ বাজার মোড়ে, তো আমাকে কিন্তু এই জায়গাটুকু তার দিয়েই আসতে হচ্ছে। তো তার যখন আমি টানতেছি তখন কিন্তু এটা উপর দিয়েই আসতেছে, আমার কোনো অপশন নাই আর কোনো কোথাও যাওয়ার, কারণ আপনি মাটির নিচে আন্ডারগ্রাউন্ড আমাদের রেডি হয়নি এখনো। তো যতদিন পর্যন্ত ওইটা সবার মিলিয়ে প্রপারলি রেডি না হবে আমরা কিন্তু চাইলেও মাটির নিচে যেতে পারবো না। ইভেন সরকার চাইলেও কাইটা দিতে পারবে না, কারণ যখনই আপনি বলবেন আমি সব তার রিমুভ করব, পরের দিন থেকে সকল ব্যাংক বন্ধ হয়ে যাবে, সকল প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, মানে ইন্টারনেট দিয়ে রিলেভেল 99% বন্ধ হয়ে যাবে। 99+ এক্স্যাক্টলি 99%-এর বেশি বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র যারা ইন্টারনেট ছাড়া বিজনেস করছে, হয়তো মুদির দোকান বা মুড়ি বিক্রি করতেছে, তাদের ব্যবসা টিকে থাকবে। আমাদের ইন্টারনেট সেবা এখন আসলে কি অবস্থা আছে? আমরা এই যে সাবমেরিন কেবল কাটা গেলে আমরা দেখি যে সেবাটা কিছুটা ডিস্টার্ব হয়। মানে আসলে আপনারা সার্ভিসটা কোথা থেকে পাচ্ছেন, কিভাবে দিচ্ছেন, সেটা কতটা নিরবিচ্ছিন্ন? আচ্ছা, বর্তমানে আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো। একটা সময় ছিল আমরা শুধু সাবমেরিন কেবল একটা দিয়ে কানেক্টেড ছিলাম সিঙ্গাপুরে, তো বর্তমানে যেটা হয়েছে আমাদের আরেকটা সাবমেরিন কেবল আসছে। একটু বলে নেই যে দর্শকরা টেলিফোন যদি করতে চান, টেলিফোন করে আপনার নাম পরিচয় একটু জানিয়ে আমাদের সাথে কথা বলতে পারবেন। হ্যাঁ জি, সাবমেরিন কেবল যেটা বর্তমানে আমাদের একটা কেবল ছিল, প্রথম যেটা আসছিল ওটা হলো গিয়ে সিঙ্গাপুর থেকে, পরবর্তীতে সেম সিঙ্গাপুর থেকে আমাদের আরেকটা কেবল এসে যুক্ত হয়েছে। এখন সাবমেরিন কেবল বাংলাদেশে এখন কারেন্টলি 2টা। এছাড়াও আমাদের বেনাপুল দিয়ে একটা আইটিসি ব্যান্ডউইথ ঢুকছে। তো 3টা ব্যান্ডউইথ হওয়াতে আগের থেকে এখন অনেক বেশি স্টেবল। আগে একটা সময় ছিল যে একটা কেবল কাটা পড়লে মোটামুটি 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত লেগে যেত পুরো বাংলাদেশের নেট আপ হইতে। এখন কিন্তু অ্যাটলিস্ট ওইটা হয় না, হয়তো আপনি একটু স্লো পান কারণ আমরা ব্যাকআপ দিয়ে চলি, কিন্তু অ্যাটলিস্ট আপনার প্রপার সার্ভিসটা আপনার কাছে থাকে, মানে আপনি কানেক্টেড থাকেন। তো ওই সাইডটাতে এখন আগের থেকে অনেক ভালো হয়েছে। আর সাবমেরিন 5 যেটা, এটা যদি পুরোপুরি যাত্রা শুরু করে তাহলে আলহামদুলিল্লাহ আমার মনে হয় না আর আমাদের আর কি ওই স্লোনেসটাও থাকবে, ওইটাও আরো আপগ্রেড করে যাবে। আচ্ছা, আমরা আরো শুনবো আপনার কথা, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক আপনারা আশা করি শুনছেন, আমরা আসলে একজন তরুণ ব্যবসায়ীর অভিজ্ঞতার কথাই শুনছি, তার মুখে তার ভাবনার কথা জানছি। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। দর্শক আরেকবার স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম সাকিব আহমেদের সঙ্গে। খুব কঠিন কাজ না, আমাদের খুব চেনা কাজই তিনি করেন, কিন্তু খুব কম বয়সে ব্যবসা করে নিজের একটি প্রতিষ্ঠান দাঁড় করিয়ে ফেলেছেন। ইনফোলিঙ্ক চালান, সেখানকার পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। সাকিব, আমরা আপনার প্রতিষ্ঠান নিয়ে আসলে অনেকটাই শুনলাম। বাংলাদেশে কেবল অপারেটিং সার্ভিস এবং এই যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, দুটো আলাদা গ্রুপ থাকলেও কেবল অপারেটিং সার্ভিসটা বোধহয় এখন আপনাদের হাতেই চলে যাচ্ছে, অর্থাৎ টেলিভিশনগুলো ইন্টারনেট দিয়ে দেখতে হবে ভবিষ্যতে। এটা আসলে কত দেরি এবং কি অবস্থা আছে? আসলে ব্যাপারটা ওরকম না, পাশাপাশি এখন দুটোই থাকতেছে। নতুন যেটা আসতেছে এটার নাম হলো আইপিটিভি। এখন পর্যন্ত ইনফোলিঙ্ক আইপিটিভির অনুমোদন পাইছে, কিন্তু ওই অনুমোদনে বলা আছে আমরা এখনো কমার্শিয়ালি যেতে পারবো না, মানে নন কমার্শিয়াল ফ্রি বেস বা টেস্টিং পারপাসে আমাদেরকে এখন থাকতে হচ্ছে। এটার পাশাপাশি বর্তমানে যে ক্যাবেল অপারেটর যে এটা আছে, টেকনোলজিটা আছে ক্যাবেলের, ওইটাও কিন্তু বিরাজমান আছে। তো এটা সময় সাপেক্ষ ব্যাপার, একদিনে চেঞ্জ হবে না, হয়তো একটা সময় আস্তে আস্তে ওরাও এই টেকনোলজিটা অ্যাডপ্ট করবে এবং আরো কিছু লাইসেন্স আসবে, কারণ বাংলাদেশে তো টিভি একটা দুইটা না, অনেক টিভি। তো এগুলাকে কভার করতে 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 একটা সময় লাগবে, এটা একটা সময়ের ব্যাপার। প্রস্তুতি পর্বটা চলছে। প্রস্তুতি ব্যাপার। আমার প্রশ্ন হচ্ছে সবগুলোই কি আসলে টেলিভিশন ইন্টারনেট সেবার আওতায় চলে যাবে আর কেবল অপারেটিং সেবাটা থাকবে না, এরকম দিন কি আসছে? এটা তো অ্যাকচুয়ালি এটা মন্ত্রণালয়ের ব্যাপার, এটা আমরা ঠিক ওইভাবে বলতে পারবো না। আমাদের না, আপনাদের প্রস্তুতি নিতে হলে তো সেই মাত্রায় নিতে হবে। ওইটা অ্যাকচুয়ালি আমাদেরকে তো আমাদের মতো করে আমাদের কাস্টমার জন্য আমরা সার্ভ করতে পারি ওই রকম চিন্তা করেই নামতে হবে।
হচ্ছে। এখন স্মার্ট টিভির জন্যই ব্যবস্থা স্মার্ট করবেন। টিভি কিন্তু হ্যাঁ। অলরেডি বাংলাদেশে এসে পড়েছে, হ্যাঁ, অনেক বড় বড় কোম্পানি আছে যারা বাংলাদেশে স্মার্ট টিভি তৈরি করতেছে। তারা কিন্তু সবাই কিন্তু চাবে যে ওকে আমি আর তার লাগাবো না, আমি এই কেবল প্রোভাইডিং আপনারা এখনো বাণিজ্যিকভাবে শুরু করতে পারেননি, কিন্তু আমরা প্রস্তুতি নিচ্ছেন। আমরা অলরেডি অনুমোদন পেয়ে গেছি। আমাদেরকে শুধু বাণিজ্যিক ভাবের জন্য একটু সময় সাপেক্ষ ব্যাপার এটা, আর একটু সময় লাগবে। তথ্য মন্ত্রণালয় থেকে আরেকটা পারমিশন আসলে হয়তো আমাদেরকে বিটিআরসি এটা অ্যাপ্রুভ করবে। করবে। আচ্ছা, আপনার একজন সহকর্মী টেলিফোনে আছেন, আপনার একজন ইঞ্জিনিয়ার তারিকুল টেলিফোন করছেন, আমরা একটু আপনার কথা শুনতে চাই। হ্যালো। হ্যালো। জি। হ্যাঁ। জি, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম, আপনি বলেন। জি, সাকিব ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কেমন তারিক, আছেন? কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমি অনেকক্ষণ যাবত আসলে আপনার প্রোগ্রামটা দেখতেছি এবং আপনাকে কল করার জন্যই আমি বসেছিলাম। আচ্ছা, সেটা হলো আসলে সাকিব ভাই সম্পর্কে সবার সামনেই বলি, সাকিব ভাই সম্পর্কে আসলে বলার কিছু নাই। মানে এই মানুষটাকে আমি ইউনিভার্সিটি ফার্স্ট থেকে চিনি। তো সেই ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টারের ফার্স্ট দিন থেকেই সে আমাকে দেখে রাখছে। এবং গালাগালি আমার দিস না জীবনে- ভাই। না, গালাগালি দিচ্ছি না। আমার জীবনে প্রথম মানে চাকরিটা উনার মাধ্যমেই, উনার ইনফোলিং থেকে শুরু। উনি যে এত কম বয়সে উনি যেরকম প্রিয় হয়েছে, উনার সবচেয়ে ভালো গুণ সেটা হলো উনি সবাইকে উনার মতো বানাতে চায়। এটা আমিও কিন্তু এত কম বয়সে যে কনসালটেন্ট হইতে পারবো, সেটাও সাকিব ভাইয়ের আমাকে রেডি করতে পারছে দেখেই করতে এটা পারছে। এটা ওনার সবচেয়ে ভালো গুণ। ওনার সবচেয়ে বাজে গুণ কি? উনার সবচেয়ে বাজে গুণ হলো উনি মুখের উপরে ডিরেক্ট কথা বলে দেয়। আচ্ছা। মানে ধরেন আপনার একটা জিনিস পছন্দ হলো না বা আপনি একটা কাজ খারাপ করলেন, একদম সবার সামনে যত বাজে ভাবে আপনাকে অপমান করা যায় করবে, এবং এটারও অনেক ভালো দিক আছে। তো এটা কি ভালো বস, দিক- আপনার বস জন্য এটা ভালো দিক খুঁজে বের না, করলেন? না, ভালো না না boss থেকে আমি ভালো এখন দিক বস না। না ওর। অফিসের বাইরে উনি আমার সাবেক। বস না, অফিসের বাইরে উনার সাথে আমরা রিসেন্টলি আমরা একটা কনফারেন্স ঘুরে আসলাম। তো 1 মিনিটের জন্য কেউ দেখে বলবে না যে উনি আমার বস বা আমি উনার আচ্ছা, না আমরাও দুষ্টুমি করলাম। হ্যাঁ। সেটি আপনি তো নিশ্চয়ই এতক্ষণ যখন কথা বলতেছেন, আপনি ওনার কথা শুনেই বুঝতে পারতেছেন। তবে জি। আমি খুবই ওনাকে অ্যাপ্রিসিয়েট করি, ওনার যে গোল এবং ওনার যে যেভাবে উনি সার্ভিস প্রোভাইড করতেছে। আসলে ইনফোলিংক মানে উনি যাদেরকে নিয়ে, সত্যি কথা বলতে ওনার যে স্বপ্নটা যাদেরকে নিয়ে উনি বাস্তবায়ন করছে, যেসব ইঞ্জিনিয়ার বলেন, যেসব এমপ্লয়ি বলেন, উনি যেভাবে গ্রুম আপ করে রেডি করছে, তারা আপনি মানে এটা একটা সময় আপনি আর কয়েকটা দিন ওয়েট করেন। এখনই ইনশাআল্লাহ ব্লাস্ট করছি। আমাদের প্রথম প্রজেক্টই বাংলাদেশের মানে সবচেয়ে বড় শপিং মল নিয়ে, পৃথিবীর 3rd লার্জেস্ট শপিং মল নিয়ে, যমুনা সেন্টার পয়েন্ট। তো আপনি আর কয়েকটা দিন অপেক্ষা করেন, ইনশাআল্লাহ এই সার্ভিস প্রোভাইডিং, এই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডিং এ যদি নাম চেঞ্জ করতে হয় কিছু, তাহলে ইনশাআল্লাহ ইনফোলিংক চেঞ্জ জি, করবে। জি। এবং ইনফোলিংকের সাথে আমরা অবশ্যই যতদিন সাকিব ভাই থাকবে, ইনশাআল্লাহ আমরাও থাকবো সাকিব ভাইয়ের পাশে। ধন্যবাদ তারেক, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। তারেক হলো বেসিক্যালি বেক্সিম কোতে আছে, বেক্সিম হ্যাঁ, কো আপনার কমিউনিকেশন সাবেক সহকর্মী। সাবেক সহকর্মী। সাবেক সহকর্মী। আমরা বুঝলাম যে খুব আন্তরিক সম্পর্ক। আপনি বললেন গালি দিস না। আগেই বলে রাখতেছি। আপনি আপনার জুনিয়র ছিলেন ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটিতে আমার আপনি junior আপনার ছিল। জুনিয়রদেরকেও উৎসাহিত করছেন, সাহায্য করছেন, বিশেষ করে আপনার যতটুকু পারছি, ইউনিভার্সিটি রিলেটেড যতটুকু শুনতে চাই পারছি। সেটা কিরকম? জুনিয়রদের বলতে আমাদের ইউনিভার্সিটি আসলে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে আলামনাই অ্যাসোসিয়েশন এখন অতটা শক্ত লেভেলে নাই, অতটা এখনো স্ট্রং হয় নাই। তো আমাদেরকে আমি যেটা করেছি, আমি 2010-এ যখন পাশ করছি, পাশ করার পরে আমরা একটা ফেসবুক গ্রুপ খুলছি। এটাকে আমরা এক্স এওবিয়ান নামে চালাই। এওবি যত ফ্রেন্ড সার্কেল আছে ওইখান থেকে। তো ফার্স্টেই আমাদের বড় ভাই ছিল কিছু, জনি ভাই আছে, শুভ ভাই আছে, তানভীর ভাই আছে। তো ওনাদের সাপোর্ট নিয়েই আমরা স্টার্ট করি। স্টার্ট করতে করতে একটা সময় পরে দেখা গেল বর্তমানে এই গ্রুপের সদস্য সংখ্যা 17,000-এর উপরে। আচ্ছা। এবং আমরা শেষ একটা প্রোগ্রাম করলাম যেখানে কিনা 3500 লোক একই স্টেজে আমরা ছিলাম, একই সাথে ছিলাম, একই অনুষ্ঠানে, একই হ্যাঁ। অনুষ্ঠানে ছিলাম। মোটামুটি বেশ বড় করে প্রোগ্রাম হয়েছে এবং ওই প্রোগ্রামে 65-র উপরে স্পন্সর ছিল। একদিনের প্রোগ্রাম বেশ বড় করে খুব জাঁকজমকভাবে করা হয়েছে। তো আগে থেকেই একটা বন্ডিং এর জায়গা ছিল, আগে থেকে আমরা চেষ্টা করতাম যে ওকে সবাইকে কিভাবে সাপোর্টিভ করা যায়। প্রোগ্রামটা পরে দেখা গেছে এটা আরো বুস্ট করছে। মানে প্রথম দিকে আমরাই চেষ্টা করতাম যে প্রথম 10-15 জন যারা আছি আমরাই বারবার চেষ্টা করতাম কাকে কাকে কানেক্ট করা যায়, কাকে কোথায় দেওয়া যায়। কিন্তু এখন দেখা যাচ্ছে যে 17,000 লোক, এর মধ্যে 2,000 লোকই দাঁড়ায় গেছে যে ওকে ভাই আমি হেল্প করব, আমার অফিসে খালি আছে একজন, ওই অফিসে খালি আছে। তো আলহামদুলিল্লাহ মানে এটা এখন যে placing টা নিজস্ব খুব ভালো হচ্ছে। চেইনটাকে কাজে লাগানো। একটা নিজস্ব চেইন। আমি যেটা বিশ্বাস করি, আমাকে আসলে এই কথাটা অনেকে জিজ্ঞেস করে যে কি দরকার এইগুলোর জন্য এত টাইম দেওয়া, বাট আমি যেটা বিশ্বাস করি আপনার যদি 17,000 লোক আপনার সাথে থাকে, মানে 17,000 গ্রুপ মেম্বার টোটাল, আমাদের আলামনাই আছে টোটাল 22,000 এবং কারেন্ট স্টুডেন্ট আছে 15,000-এর মতো, 10-15,000 হবে। তো এই 30,000-35,000 লোক যদি আপনার সাথে থাকে,
এরা যদি এভারেজে 3000 কোম্পানিতে চাকরি করে, আপনি যেখানে যান আপনার লোক পাবেন। আপনার পরিচিত লোক আমি আমি বর্তমানে যেই কোনো কোম্পানিতেই যাই না কেন, মোটামুটি দেখা যায় একটা জুনিয়র পেয়ে গেছে, সাকিব আসসালামু আলাইকুম, বা একটা বড় ভাই পেয়ে গেছে, আমি সালাম দিচ্ছি। তো একটা কানেকশন তৈরি হচ্ছে, কমিউনিটি কমিউনিটি বিল্ড বিল্ড আপ আপ করা। হচ্ছে, এবং একজন আরেকজনের জন্য হেল্প। এই যে বর্তমানে যে ডেঙ্গু সিচুয়েশন গেল, আমি ওই সময় দেশে বাইরে ছিলাম, আমার আর কি দেশের বাইরে থেকে এই সিচুয়েশন হয়েছে যে আমরা প্রতিদিন 10 জন 12 জন আমাকে দেশের বাইরে থেকে ফোন দিয়ে সেট করতে হয়েছে, এই তুমি এখানে যাও রক্ত দাও, তুমি এখানে যাও রক্ত দাও। অর্থাৎ কমিউনিটিতে এত রোগী, কমিউনিটিতে বা আত্মীয়, আমার এই যে আত্মীয় ওই কলিগ, এরকম সিচুয়েশনে আমরা কিন্তু মাশাআল্লাহ অনেক ব্লাড কালেক্ট করতে পারছি। আমরা শেষ পর্যায়ে চলে আসি। আপনি সামাজিক যোগাযোগের কথাও আসলে বলে ফেললেন। আমাদের তরুণদের ব্যবসা নিয়ে, বিয়ে চিন্তা নিয়ে অনেক কিছু নিয়ে কথা বললাম। আমাদের তরুণরা রাজনীতি নিয়ে কতটুকু ভাববে, আপনার কি মত? আপনার মতটাকে আমরা গুরুত্ব সহকারে জানতে চাই। আচ্ছা, রাজনীতি, আমি যদি বলি রাজনীতিতে প্রত্যেকটা ভালো ছেলের আসা উচিত, প্রত্যেকটা শিক্ষিত লোকের আসা উচিত। কারণ আমি আমার আগের জায়গায় ফেরত যাব। একটা ছেলে কেন আসবে, তার কি ঠেকা? ওনার প্রশ্নটা কঠিন। ওই যে, হ্যাঁ ঠিক আছে, কার কি ঠেকা, আপনার কথায় যুক্তি আছে, কিন্তু আমি ওই জায়গাটাতে চলে যাব, যখনই তুমি আসবা না তখনই রিপ্লেস হবে একটা খারাপ মানুষ দিয়ে। কারণ ওই ছেলে যে খারাপ মানুষটা দিয়ে রিপ্লেস হচ্ছে, তুমি যদি তার জায়গাটা নিতে পারতা তাহলে কিন্তু দেশটা এরকম থাকতো না। তুমি অনেস্ট হয়ে তুমি চলে যাচ্ছ, তুমি একটা ডিসঅনেস্ট লোকের জন্য জায়গাটাকে খালি করে রাখতেছো। তো ওই লোকটা আসলে তুমি এর থেকে ভালো কি আশা করো? কিন্তু আরেকটা পাল্টা প্রশ্ন থাকে, হাজার হাজার ডিঅনেস্ট লোকের মধ্যে একজন অনেস্ট লোক, একজন ছেলে জিজ্ঞেস করবে আমি একজন অনেস্ট লোক যে কি করব, কি করতে পারি? দেখেন, আসলে সত্যি কথা বলতে হাজার হাজার ডিসঅনেস্টের মাঝে একজন অনেস্ট লোক তেমন কিছুই করতে পারে না, আবার অনেক বড় পরিবর্তন করতে পারে। আপনি যদি আমাদের পিছনে তাকান, আপনি নেলসন ম্যান্ডেলার যত লোক আছে, যত বড় বড় পলিটিক্যাল, বাংলাদেশের বঙ্গবন্ধু, এরকম যত লোক আছে, তারা কিন্তু একজনই ছিল। আপনি শুরুটা তো করতে হবে, আপনি আপনার জায়গা থেকে যতটুকু পারেন আপনি করেন, এরপরে না হইলে ভাই কপাল, আপনার সবার যে হবে তা না। অনেকে দেখা গেছে গুলি করে মারা গেছে, কেউ গবেষণাই করবেন, এক্স্যাক্টলি, যেখানে যাচ্ছেন। কিন্তু আমি যখন দেখি, আমি গাড়ি দিয়ে যাচ্ছি, একটা লোক বাস থেকে বা গাড়ি থেকে, প্রাইভেট কার থেকে চিপসের প্যাকেটটা রাস্তায় ফেললো, তো আমার 17 কোটি লোক যদি একটা করে চিপসের প্যাকেট ফেলে, তো প্রতিদিন সিটি কর্পোরেশনে 17 কোটি চিপসের প্যাকেট, যেটা পর্যটন এলাকায় আমরা দেখতে পাই প্রতিদিন। কক্সবাজার আপনি গেলে দেখবেন প্রতিদিন সকালে ক্লিন করতেছে, পরের দিন পুরো আবার আবর্জনায় ভরা। তো এটা তো আমরাই ফেলতেছি, আমরাই নষ্ট করতেছি। আমরা যদি সবাই মিলে আর কি অ্যাপ্রোচ নেই, সবাই মিলে যদি বলি না ভাই ওকে, হাজার খারাপ মানুষ, সবাই ময়লাটা ফেলছে, আমি ফেলবো না, দেখি না কি হয়, একটি কমুক, একটা ময়লা তো কমবে, একটা চিপসের প্যাকেট কমুক। তবে হ্যাঁ, অবভিয়াসলি আমাদের প্ল্যাটফর্মটাও আরও রেডি হইতে হবে। আমাদের গভর্নমেন্টকে অলরেডি আমরা অনেক আগে গেছি। আমি যেটা বিশ্বাস করি, আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশ একটা জায়গায় চলে যাবে, আমি মনে প্রাণে বিশ্বাস করি। এটা এরকম না আমি কোনো পলিটিক্যাল ভিউর জন্য বলতেছি, আমি বিশ্বাস করি যেই ক্ষমতায় থাক বা যেভাবেই থাক, যেভাবে টেকনোলজি আগাচ্ছে, যেভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি সবাই, যদি সব প্রপার থাকে, 10 বছরের মধ্যে আমরা এখনকার মালয়েশিয়াতে পৌঁছতে পারবো। ওরা হয়তো 10 বছর আরো একটু আগায় যাবে, বাট এখন যেই লেভেলে আসছে, হয়তো আমরা এই লেভেলে মালয়েশিয়া হইতেই পারবো। খুব ইম্পসিবল না, কিন্তু অবশ্যই এটার জন্য আমাদের টেকনোলজিও আগাইতে হবে, আমাদের প্ল্যাটফর্মটাকে আরেকটু রেডি করতে হবে, আমাদের নিজেদেরকে শুধরাইতে হবে। সাহেব আহমদ, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ দর্শকদের। দর্শক, আজকের ইয়াংনেট থেকে এখানে বিদায় নিচ্ছে, আবার ভবিষ্যতে দেখা হবে, ভালো থাকবেন।